আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বাজার অধ্যায় থেকে একচেটিয়া বাজারের কিছু বোর্ড প্রশ্নের উত্তর আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা একটি উদ্দীপক লক্ষ্য করছো। উদ্দীপক থেকে গ এবং ঘ প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ক প্রশ্নে বলা হয়েছে বাজার কি? বাজার বলতে সাধারণত কোনো স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যেখানে ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হতে দেখা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় করাকে বোঝায়। উদাহরণ হিসেবে বলা যায় যে শেয়ার বাজার, পাটের বাজার, স্বর্ণের বাজার ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, খ প্রশ্নে বলা হয়েছে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন কেন, ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো একচেটিয়া বাজার বলতে এমন একটি বাজার বোঝায় যেখানে বিক্রেতা বা উৎপাদনকারী একজন এবং ক্রেতা অসংখ্য। যেহেতু একচেটিয়া কারবারি পণ্যটি একমাত্র উৎপাদন করে থাকে, সে কারণে এক্ষেত্রে উৎপাদনকারী বা বিক্রেতা একজন, ফলে সে দামের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করতে পারে। এবং একচেটিয়া কারবারির সকল ফার্মই একচেটিয়া কারবারের, অর্থাৎ অন্য কোনো উৎপাদনকারী দ্রব্য উৎপাদন করতে পারে না। উক্ত পণ্যটি একটি বিশেষ ধরনের হয়ে থাকে, যিনি উক্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে একচেটিয়া প্রভাব বিস্তার করে থাকে বা উক্ত পণ্য ওই উৎপাদনকারী উৎপাদন করতে সক্ষম হয়। ফলে এই একচেটিয়া কারবারির যে পণ্যটি উৎপাদন হয় বা যে শিল্প গঠিত হয় বা যে শিল্প থাকে, তার অন্তর্গত ফার্মসমূহ উক্ত একচেটিয়া কারবারির নিয়ন্ত্রণে থাকে। ফলে একচেটিয়া কারবারির ফার্ম এবং শিল্প অভিন্ন থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের প্রশ্ন যে গ প্রশ্নের উত্তরটি তৈরি করব। গ প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক থেকে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো এই যে উদ্দীপকটি আমরা স্পষ্ট করে অঙ্কন করছি। দেখো, স্ক্রিনে যে চিত্রটি দেখা যাচ্ছে সেক্ষেত্রে গড় আয় রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। গড় আয় রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী, ফলে দেখা যাচ্ছে গড় আয় এবং দাম একই রেখা, এবং প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে, যা একচেটিয়া কারবারির বৈশিষ্ট্য। এই এমআর বা মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় রেখা বা থেকে ডান দিকে নিম্নগামী, এবং এই লাল রেখাটি হচ্ছে গড় ব্যয় রেখা, এবং বেগুনি রঙের যে রেখাটি সেটি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকে লক্ষ্য করা যাচ্ছে যে জি বিন্দুতে ফার্মের মুনাফার দুটি শর্তই পূরণ হয়েছে, অর্থাৎ জি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ এই জি বিন্দুতে ফার্মের স্বল্পকালীন যে ভারসাম্য শর্ত, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত উভয় শর্ত পূরণ হয়েছে, ফলে জি বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। শিক্ষার্থীবৃন্দ, এই জি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। জি বিন্দু থেকে নিচে টেনে ভারসাম্য উৎপাদনের পরিমাণ 10 পাওয়া যায়, এবং জি বিন্দু থেকে উপরে টেনে ই বিন্দুতে দাম 12 পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, লক্ষণীয় এই ই বিন্দুতে এসি রেখার ও স্পর্শক হয়েছে, অর্থাৎ ই বিন্দুতে এসি অর্থাৎ গড় ব্যয় রেখা স্পর্শক হয়েছে, অর্থাৎ ই বিন্দুতে গড় আয় এবং গড় ব্যয় পরস্পর সমান। ফলে ই বিন্দুতে ফার্মটির দাম অর্থাৎ পণ্যটির দাম ও 12
এবং পণ্যটির উৎপাদন ব্যয়ও 12। সুতরাং দেখা যাচ্ছে এক্ষেত্রে ফার্মটির দাম এবং উৎপাদন ব্যয় সমান, ফলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে। শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি আমরা দেখানো হচ্ছে। দেখো, ভারসাম্য বিন্দু আছে জি বিন্দু, এবং এ কারণে এই বিন্দুটি ভারসাম্য বিন্দু, কারণ এই বিন্দুতে ভারসাম্য লাভের যে স্বল্পকালীন যে ভারসাম্য শর্ত, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, দুটি শর্তই পূরণ হয়েছে, অর্থাৎ এমসি এমআর সমান হয়েছে জি বিন্দুতে, এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠেছে, এবং সেই কারণে ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 এবং ভারসাম্য দাম হচ্ছে 12, যা ই বিন্দুতে দেখা যাচ্ছে, এবং গড় ব্যয় হচ্ছে 12, যা ই বিন্দুতে দেখা যাচ্ছে। যেহেতু গড় ব্যয় রেখা ই বিন্দুতে গড় আয় রেখা বা দাম রেখাকে স্পর্শ করেছে, সুতরাং এক্ষেত্রে দাম এবং গড় ব্যয় সমান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের মুনাফা নির্ণয় করতে হলে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করতে হবে। যেহেতু মোট আয় এক্ষেত্রে আমরা বের করেছি, মোট আয় হচ্ছে দাম গুণ পরিমাণ, দামকে পরিমাণ দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যায়। এক্ষেত্রে দাম হচ্ছে 12 টাকা এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে 10 একক, ফলে ফার্মটির মোট আয় হচ্ছে 120, এবং মোট ব্যয় আমরা বের করেছি, অর্থাৎ মোট ব্যয়ের সূত্র হচ্ছে উৎপাদনের পরিমাণকে প্রতি এককের খরচ বা গড় ব্যয় দ্বারা গুণ করলে আমরা মোট ব্যয় পাবো। উদ্দীপকে গড় ব্যয় হচ্ছে 12 এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে 10, সুতরাং 10 গুণ 12 সমান 120 হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ 10টি পণ্য উৎপাদন করে ফার্মটির মোট ব্যয় হচ্ছে 120 এবং 10টি দ্রব্য বিক্রি করে ফার্মটির মোট আয় হচ্ছে 120। সুতরাং আয় থেকে ব্যয় বিয়োগ করলে মুনাফার পরিমাণ দাঁড়ায় 0। এই যে, অর্থাৎ এক্ষেত্রে মোট আয় হচ্ছে 120 এবং মোট ব্যয় হচ্ছে 120, সুতরাং 120 মাইনাস 120, সুতরাং এক্ষেত্রে ফার্মটির মুনাফা হচ্ছে স্বাভাবিক মুনাফা, অর্থাৎ 0 প্রফিট বা নো ইকোনমিক প্রফিট। সুতরাং আমরা লক্ষ্য করলাম ফার্মটির এক্ষেত্রে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ঘ প্রশ্নের উত্তর আলোচনা করছি। ঘ প্রশ্নে বলা হয়েছে যে এসি রেখাটি যদি স্থানান্তরিত হয়ে এফ বিন্দু দিয়ে গমন করে তাহলে মুনাফার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এসি রেখাটি অঙ্কন করছি এফ বিন্দু দিয়ে। তাহলে এফ বিন্দু দিয়ে নতুন যে গড় ব্যয় রেখাটি অঙ্কিত হলো, সেক্ষেত্রে পূর্বের যে গড় ব্যয় তা কমে গিয়ে 12 থেকে 10 হয়েছে, অর্থাৎ 12 টাকা থেকে কমে, অর্থাৎ পূর্বের গড় ব্যয় ছিল 10, এখন বর্তমান গড় ব্যয় হচ্ছে, পূর্বের গড় ব্যয় ছিল 12, কারণ এসি রেখাটি ই বিন্দু দিয়ে গমন করেছে। বর্তমানে এসি রেখাটি এফ বিন্দু দিয়ে গমন করায় এফ বিন্দু থেকে বায়ে টেনে গড় ব্যয় এখন 10 টাকা, ফলে এক্ষেত্রে দাম হচ্ছে 12, যা পূর্বের অবস্থায় রয়েছে, ফলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। সেক্ষেত্রে অস্বাভাবিক মুনাফার অংশটুকু হচ্ছে এই যে শ্যাডো করে যে অংশটুকু করা হলো, এই অংশটুকু হচ্ছে অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ প্রতি এককে ফার্মটি 2 টাকা করে মুনাফা অর্জন করছে। যেহেতু ফার্মটির পণ্যটির মূল্য 12 টাকা এবং গড় ব্যয় বর্তমানে পূর্বের থেকে কমে 10 টাকা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 2 টাকা গড় ব্যয় কমে গিয়েছে, ফলে এক্ষেত্রে গড় ব্যয় 10 এবং দাম হচ্ছে 12, অর্থাৎ প্রতি এককে 2 টাকা মুনাফা অর্জন করছে, ফলে 10 এককের ক্ষেত্রে ফার্মটি 20 টাকা মুনাফা অর্জন করছে। আমরা বাম পাশে তা দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, পূর্বের গড় ব্যয় রেখাটি মুছে দেওয়া হলো, এখন নতুন গড় ব্যয় এসি প্রাইম, যা সবুজ কালারে অঙ্কন করা হয়েছে, যা এফ বিন্দু দিয়ে, ফলে মুনাফার ক্ষেত্রে পরিবর্তন হয়ে যা পূর্বে ছিল স্বাভাবিক মুনাফা, বর্তমানে তা অস্বাভাবিক মুনাফায় পরিণত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভারসাম্য বিন্দু জি পূর্বের মতোই রয়েছে এবং
দুটি শর্তই পূরণ হয়েছে, MC MR সমান এবং MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠেছে, ফলে জি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, ফলে ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 একক, ভারসাম্য দাম হচ্ছে 12, গড় ব্যয় হচ্ছে 10। ফলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক্ষেত্রে মোট আয় হচ্ছে দাম গুণ পরিমাণ, 12 হচ্ছে দাম এবং গড় মোট উৎপাদন হচ্ছে 10। সুতরাং 12 গুণ 10 সমান মোট আয় হচ্ছে 120। অর্থাৎ পূর্বে ছিল, খেয়াল করো, পূর্বে এসি রেখাটি ই বিন্দু দিয়ে গমন করেছিল, ফলে পূর্বে গড় ব্যয় ছিল 12, কিন্তু বর্তমানে গড় ব্যয় কিন্তু কমে গেছে, কিন্তু মোট আয় কিন্তু পূর্বের মতোই রয়েছে, যেহেতু ই বিন্দুতে দাম 12 টাকা এবং উৎপাদনের পরিমাণ 10, ফলে মোট আয় হচ্ছে 120। কিন্তু মোট ব্যয় কিন্তু পূর্বে 120 ছিল, কিন্তু এখন মোট ব্যয় হচ্ছে 100, কারণ এসি রেখাটি স্থানান্তরিত হয়ে ই বিন্দু থেকে এফ বিন্দুতে নেমে গিয়েছে, ফলে গড় ব্যয় 12 থেকে কমে 10-এ নেমে এসেছে, ফলে বর্তমান গড় ব্যয় 10 এবং বর্তমান উৎপাদনের পরিমাণ 10, ফলে মোট ব্যয় হচ্ছে 100। ফলে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে মুনাফার পরিমাণ 20 টাকা, যা অস্বাভাবিক মুনাফা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।